একটু নির্জনে বসুন। আজকের কথাগুলো বড় ব্যক্তিগত। আজকের এই গল্পটা বলার আগে মনটা কেমন যেন ভারী হয়ে আছে। আমার বাড়ি বর্ধমান। আমার নাম রুক্মিণী। আর আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এক খুব গভীর, খুব গোপন অধ্যায় শেয়ার করতে এসেছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, জানি অনেকেই ভাবছেন কি বলতে পারে এই মেয়েটা। কিন্তু বিশ্বাস করুন, আমার ভেতরের এই লড়াইটা, এই অনুভূতিগুলো এতটাই তীব্র ছিল যে আজ না বললে দম বন্ধ হয়ে আসবে। দেখুন, এই শরীরটারও একটা ভাষা আছে, একটা আকর্ষণ আছে, তাই না? আজ যখন আপনাদের সামনে বসেছি, আমার এই লাল শাড়িটা পরে, আঁচলটা কাঁধের ওপর দিয়ে আলতো করে ফেলা, আমার হাতের চুড়িগুলো হালকা শব্দ করছে, ভেতরের সেই পুরনো দহনটা যেন আবার দাও দাও করে উঠছে। আমার এই চোখ দুটো, যার গভীরে চাপা পড়ে আছে অনেক না বলা কথা, অনেক লুকানো যন্ত্রণা, তারা যেন আজ সবটা উজাড় করে দিতে চাইছে। বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাসগুলো আজ আর আড়াল করতে পারছি না। আমার এই গড়ন, এই শরীরের প্রতিটি বাঁক, সবকিছু যেন সেই দিনের ঘটনাগুলোর নীরব সাক্ষী। হয়তো আপনারা ভাবছেন, এমনভাবে বসে কেন কথাগুলো বলছি। আসলে এটাই তো আমার গল্প বলার ভঙ্গি, যা আমার ভেতরের কথাগুলো আপনাদের কাছে আরও সত্যি করে তুলে ধরবে। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। আর যদি মনে হয় আমার কথাগুলো আপনার ভালো লাগছে, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বিয়ে হয়েছিল প্রায় 10 বছর আগে, প্রবালদার সাথে। প্রবালদা ভীষণ ভালো মানুষ, মাটির মানুষ যাকে বলে। কিন্তু তিনি বেশিরভাগ সময় শহরের বাইরে থাকতেন কাজের সূত্রে। আমাদের ছোট্ট সংসারটা তাই আমার আর তার ছোট ভাই নীলের হাতেই চলত। নীল, আমার দেবর, তখন সদ্য কলেজে ঢুকেছে। পাতলা গড়নের, কিন্তু চোখের কোণায় একটা চঞ্চলতা, আর মুখে সবসময় একটা দুষ্টু হাসি লেগে থাকত। প্রথমে তাকে একদমই বাচ্চা ছেলে ভাবতাম। আমার তো তখন নতুন বিয়ে হয়েছে, স্বামীর সান্নিধ্য আর নতুন সংসারের স্বপ্ন নিয়েই বিভোর ছিলাম। প্রবালদা যখন বাইরে থাকতেন, নীল আমার পাশে পাশে থাকত। বাজার করে দেওয়া, বিদ্যুৎ বিল জমা দেওয়া, এমনকি বাড়ির ছোটখাটো কাজগুলো সে হাসি মুখে করে দিত। প্রথম প্রথম আমি তাকে স্নেহ করতাম, যেমন একজন বড় বৌদি তার ছোট দেবরকে করে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে এই স্নেহ কেমন যেন বদলে যেতে শুরু করল। প্রবালদার অনুপস্থিতি আর আমার একাকিত্ব, এই দুটো মিলে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করে দিচ্ছিল। আমার স্বামী প্রবালদা কাজের চাপ আর দূরত্বের কারণে আমার মানসিক বা শারীরিক প্রয়োজনগুলো সেভাবে বুঝতেন না, বা হয়তো বোঝেননি। একাকী রাতে প্রায়ই আমি ছটফট করতাম, মনটা যেন কেমন শূন্য লাগত। নীল হয়তো আমার এই শূন্যতাটা টের পেয়েছিল। সে আমার দিকে অন্যরকমভাবে তাকাতে শুরু করল। তার চোখের চাহনিতে এক ধরনের গভীরতা ছিল, যা আমি আগে কখনো দেখিনি। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন বারান্দায় বসে হয়তো আমি তারা দেখতাম। নীল এসে চুপচাপ আমার পাশে বসত। প্রথমে কিছু বলতো না, শুধু বসেই থাকত। তারপর দু একটা হালকা কথা দিয়ে শুরু হয়ে যেত গভীর আলোচনা। সে আমার মনের কথা জানতে চাইত, আমার স্বপ্ন, আমার ভালো লাগা মন্দ লাগা, সব কিছু। আমি অবাক হতাম এই ভেবে যে এত ছোট হয়েও সে আমার ভেতরের দিকটা এত গভীরভাবে বুঝতে পারে। একদিন এমনই এক রাতে আমি খুব মন খারাপ করে বসেছিলাম। প্রবালদা ফোন করেছিলেন, কিন্তু কথা বলতে গিয়ে কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল তিনি অনেক দূরে, আমার সমস্যাগুলো তার কাছে পৌঁছাচ্ছে না। নীল এসে আমার পাশে বসল, আমার কাঁধে হাত রেখে বলল, ভাবি, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? তার স্পর্শে কেমন যেন একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু চুপ করে রইলাম। সে আরও কাছে এসে আমার হাতটা ধরল। তার হাতের উষ্ণতা আমার সব রাগ, সব কষ্ট যেন নিমিষে ভুলিয়ে দিল। সেই প্রথম তার স্পর্শে আমি নিজের ভেতরে এক অচেনা অনুভূতি টের পেলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি সব বুঝি। আপনার একাকিত্ব আমি অনুভব করতে পারি। তার এই কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিল। আমি যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। দিন দিন নীলের সাথে আমার সম্পর্কটা আরও গভীর হতে লাগল। সে এখন আর শুধু দেবর ছিল না, সে আমার মনের সব কথা শুনত, আমার সব ইচ্ছার গুরুত্ব দিত। সে আমার সৌন্দর্যের প্রশংসা করত, আমার চুলের গন্ধ নিত যখন আমি রান্নার কাজ করতাম, আর প্রায়ই আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। তার এই দৃষ্টি আমার শরীরে যেন আগুন ধরিয়ে দিত। আমার ভেতরটা অস্থির হয়ে উঠত। আমি জানতাম এটা ভুল, ভীষণ ভুল,
কিন্তু এই আকর্ষণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। বিশেষ করে যখন কোনো পারিবারিক অনুষ্ঠান থাকত আর প্রবালদা আসতে পারতেন না, তখন নীলই আমার পাশে পাশে থাকত। মেলা দেখতে যাওয়া হোক বা সিনেমা দেখতে যাওয়া, সব কিছুতেই সে আমার সঙ্গী হতো। ভিড়ের মধ্যে তার হাতটা আলতো করে আমার কোমরে চলে আসত, যেন অসাবধানতাবশত, আর আমি প্রতিবারই যেন এক নতুন শিহরণে কেঁপে উঠতাম। সে আমার দিকে ঝুঁকে কথা বলতো, তার নিঃশ্বাস আমার কানে এসে লাগত, তার শরীরের গন্ধ আমাকে আরও বেশি উত্তেজিত করত। তার ঘনিষ্ঠতা এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যেখানে কোনো কথা বলার প্রয়োজন পড়ত না, শুধু চোখের ইশারাই যথেষ্ট ছিল। এক শীতের রাতে প্রবালদা অফিসের কাজে শহরের বাইরে ছিলেন। সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমি রাতের খাবার শেষ করে নিজের ঘরে বসে বই পড়ছিলাম। নীল এসে বলল, ভাবি, খুব ঠান্ডা পড়েছে, কি করছেন? আমি বললাম, বই পড়ছি। সে চুপ করে আমার বিছানায় আমার পাশেই এসে বসল। ঘরের আলোটা নিভিয়ে শুধু ল্যাম্পশেডের মৃদু আলোয় ঘরটা আবছা আলোকিত ছিল। সে হঠাৎ আমার হাতটা টেনে নিয়ে নিজের হাতের মধ্যে রাখল। তার হাতটা আমার হাতের চেয়ে অনেক বড় ছিল, আর তার উষ্ণতা আমার ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। সে বলল, ভাবি, আপনার হাতে এই ঠান্ডায়ও ঘাম জমেছে দেখছি। আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু তার দিকে তাকিয়েছিলাম। সে আমার চোখ থেকে চোখ সরাচ্ছিল না, তার চোখে আমি এক অন্যরকম নেশা দেখতে পাচ্ছিলাম। সে আরও একটু ঝুঁকে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাবি, আমি আপনাকে কতটা ভালোবাসি জানেন? তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। সে আমার কপালে একটা আলতো চুমু খেলল। সেই চুমু আমার শরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ বইয়ে দিল। এরপর সে আমাকে নিজের দিকে টেনে নিল, তার বাহু আমার কোমরে জড়িয়ে ধরল। আমি প্রতিরোধ করার শক্তি পাচ্ছিলাম না। তার বুকের উষ্ণতা আর তার শরীরের সুগন্ধ আমাকে যেন এক ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছিল। সে আমার চুলে হাত বোলাতে লাগল, আমার কানে ফিসফিস করে নানা কথা বলতে লাগল। আমি জানতাম এটা ভুল, ভীষণ ভুল, কিন্তু সেই মুহূর্তে আমার মন, আমার শরীর যেন কোনো যুক্তি মানতে চাইছিল না। তার প্রতি আমার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল। আমরা একে অপরের কাছে আরও বেশি দুর্বল হয়ে পড়লাম। যখনই সুযোগ পেতাম আমরা কাছাকাছি আসতাম, কখনো রান্নাঘরে, কখনো বা ছাদে নির্জনে, কখনো বা অন্য সবার চোখ এড়িয়ে আমার শোবার ঘরে। আমাদের স্পর্শগুলো আরও গাঢ় হতে লাগল। তার হাত আমার পিঠে, আমার কোমরে, আমার বাহুতে ঘুরে বেড়াত। আমার শাড়ির আঁচল সরে গেলে সে আলতো হাতে তা ঠিক করে দিত, কিন্তু তার চোখ আমার শরীরের গভীরতাকে মেপে নিত। আমি বুঝতে পারতাম সে কি চাইছে, আর আমিও হয়তো অবচেতন মনে সেটাই চাইতাম। একবার আমি শাড়ি পরে পুজো দিতে যাচ্ছিলাম মন্দিরে। নীল আমার সাথে যাচ্ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে আমার শাড়ির আঁচলটা একটু সরিয়ে আমার পিঠের দিকে দেখছিল। তারপর ফিসফিস করে বলল, ভাবি, আপনাকে আজ দেবীর মতো লাগছে, কি সুন্দর দেখাচ্ছে আপনাকে। তার এই কথাগুলো আমার কানে মধুর লাগছিল, কিন্তু তার প্রশংসা কেবল মুখের কথা ছিল না। তার চোখের চাহনি, তার হাতের সেই অসতর্ক ছোঁয়াগুলো আমাকে আরও বেশি করে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তার উপস্থিতি আমার ভেতরের এক শুষ্ক মরুভূমিতে যেন বর্ষা নামিয়েছিল। কিন্তু এই লুকানো সম্পর্কের একটা বড় দিক ছিল ভয় আর অপরাধবোধ। যখনই প্রবালদা বাড়ি ফিরতেন আমার ভেতরে একটা অস্থিরতা শুরু হয়ে যেত। নীলের সঙ্গে আমার দূরত্ব তৈরি হতো, কিন্তু সেই দূরত্বটা আরও বেশি করে আমাদের টানতে শুরু করত। মনে হতো প্রবালদা হয়তো সব জেনে গেছেন। রাতে ঘুম আসত না, মনে হতো আমি কি ঠিক করছি, আমার এই কাজের পরিণতি কি হবে, এই গোপন সম্পর্ক কি আমাকে সুখী করতে পারবে? নীল আমার এই দুর্বলতাগুলো ভালোভাবেই জানত। সে মাঝে মাঝে এমন কিছু কথা বলত যা আমাকে আরও বেশি করে তার উপর নির্ভরশীল করে তুলত। সে বলত, ভাবি, প্রবালদা তো আপনার কিছুই বোঝেন না। আপনি আমার সাথেই যত সুখ পান, আনন্দ পান। আপনার কষ্ট হলে আমারও কষ্ট হয়। তার এই কথাগুলো আমার মনে প্রবালদার প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি করত, আর নীলের প্রতি আমার দুর্বলতাকে আরও বাড়িয়ে দিত। সে যেন আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আরও বেশি করে আমাকে নিজের দিকে টানছিল। আমি বুঝতে পারতাম আমি একটা চোরাবালিতে আটকে যাচ্ছি।
যেখানে একবার পা দিলে আর ফেরা যায় না।